গেলেই বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে, না বলেও তো উপায় নেই। কারণ আমার এই দলের 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ওই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন, উকিলের কাছে গেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাবরানিতে, অনেকে কেউ আপনার অন্য পাড়া গিয়ে অন্য গ্রামে গিয়ে, তো কেউ কেউ গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে, জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালায়। কেউ আপনার হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন। এগুলো হচ্ছে একদম বাস্তব। আমাদের দলের লোকেরা প্রায় 17 মানুষ বিএনপি তারা আপনার গুম হয়ে গেছেন, ইলিয়াস আলী সহ ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা। আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর কারান্তরীণ করে রাখা হয়েছে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য। সেই জন্য যেগুলো কোথায় বলা প্রয়োজন, না হলে ভুলে যাই। সেই জন্যই আমি আমরা 3 দিন আগে একটা কনফারেন্স করেছি। আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই এই কথাটা মনে করবেন। আমাদের সাবজেক্টটা ছিল যে একটা পত্রিকায় উঠেছিল যে বিএনপি সংস্কারে বাধা দিয়েছে। এই থেকে আমরা সিরিয়াসলি নিয়ে আমরা এটা প্রেস কনফারেন্স করেছি। 1975 সালে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে, তারপরে পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, প্রথম যে সংস্কারটি তিনি করেছিলেন তাকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যার্পণ করেছিলেন। এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 52 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেটা সব বন্ধ। তখন আপনাদের অনেক কালিগরা সেদিন বায়তুল মোকাররমে হকারের কাজ করছে, আপনারাই বলেছেন এসব কথা। উনি খুলে দিয়েছেন। অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ডেমোক্রেটিক করেছে। অন্যদিকে অর্থনীতিতে, যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজড ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার পছন্দ লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল, এত ভয়াবহ হয়েছিল যে সেই দুর্ভিক্ষ হয়েছিল। এবং অমর্ত্য সরকার বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে জড়ানো। এগুলো সব পুরনো, বলতে বাধ্য হলো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই বিশাল মৌলিক সংস্কার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যপক্ষে সংগ্রাম প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান, সেটা তিনি সংবিধানের সঙ্গে মিশ্রিত করেছিলেন এবং যেটা বাংলাদেশে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা।
এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, সেই 3টি ইলেকশন ছিল সবথেকে ভালো ইলেকশন। ওদের নতুন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতিকে নিয়ে যাওয়া। এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওয়াহিদুর সাংবাদিক পত্রিকা লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশন, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে। প্রমাণ হয়েছে যে ওই ভিএটি, হ্যাঁ, এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্প সূচনা করে হাজার হাজার মহিলা কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করার সুযোগ করে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। আপনি এবারে আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 দিয়েছেন। এটা ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছিল সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে যে তুল কালাম কাণ্ড হয়েছিল। 10ই ডিসেম্বর আমাদের সভা কাছের আমার পার্টি অফিসের সামনে, সেটা 7ই নভেম্বরই এটাকে আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল। এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা, পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ তো আর কিছু হতে পারে না। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, টিম গেছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের এক্সপার্টদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি। এবং আমি কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত। কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকটা একমাত্র হচ্ছে জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে,
অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, আসছেন, এসে তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন। আমরা সেটা প্রপার দেখেছি, দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ, সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছি। আমরা সেই কথাগুলো আমরা জমা দিয়েছি। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে সে প্রথম যখন কথা উঠল, যখন সরকার বলল, আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিয়েছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই মতামত পুরো দিয়ে দিয়েছি। তার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চরময়। কথাটা বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। আমি সাংবাদিকদের ভাইদেরও বলবো, আমরা সামান্য লেখাপড়া করেছি, আপনার শব্দের মারপ্যাচ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূ রাজনীতি সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই। এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম, আমরাই রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি, আমরাই অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন চেয়েছি। আমরা কে কতজন প্রাণ দিয়েছি, কে কতজন জেলে গেছে, সে বিষয়টা আমি আর এখানে তুলছি না। এটা আপনারা ভালো করে জানেন। কয়েকদিন আগে পত্রিকাতে বেরিয়েছে, ওই জুলাই মাসে আমাদের প্রায় 600-র উপরে বিএনপির নেতাকর্মী, অর্থাৎ ছাত্র দল, যুবদল নেতাকর্মীরা শহীদ হয়েছে। আমি এই কথাগুলো আনতাম না, আনতে চাইও নি, আমার নোটের মধ্যে সেটা ছিল না। কিন্তু এখানে কিছু কথা উঠেছে, যার ফলে বাধ্য হয়ে এই কথাগুলো আমি বললাম, টু ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। সুতরাং আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি? একটা লিবারেল ডেমোক্রেসিতে। আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি? আমরা যারা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা, না, নেই। কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি, তারা তৈরি করুক, তারা আলোচনা করছি, আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করে নিয়ে নিচ্ছি। আমি খুব আশাবাদী মানুষ। এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না, মান্না হয়। অনেকেই বলেছেন যে হবে না। কেন হবে? নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্রের উত্তরণের পথে যাই। আমি আজকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। আমার দু একটা কথা আছে, আমরা কিন্তু সমস্যায় আছি, দেশ জাতি বড় সমস্যায়। যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার 35% ট্যারিফ আরোপ করেছে আমাদের পণ্যের উপর। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে RMG, পোশাক।
এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। এটা অত্যন্ত একটা সমস্যা, বড় সমস্যা। এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না, তো আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুশিং, এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি না, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করব এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো হালকা ব্যাপার নয়, প্রতিদিন ঘটছে এটা এবং সীমান্তের চারদিকে ঘটছে। সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এই ব্যাপারে সরকারের প্রতিও আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে পানির হিস্সা, আবার ফেনীতে বন্যা শুরু হয়েছে, এখন বর্ষাকাল আরো শুরু হবে। এই ব্যাপারটাও আমি অনুরোধ করব যে তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিস্সার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবেন। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস, আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় ঐক্য। এন্ড দ্যাট ইজ ডেমোক্রেসি। গণতন্ত্র সেটাই, পরমত সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই। আপনি যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্রটা একটা কালচার, এটা একটা কালচার, এটাকে যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। প্রবলেমটা ওই জায়গায় হয়েছে। আসুন, আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে, সেই পৃথিবীর আগে থেকে আমরা এখানে লড়াই করেছি, 12 ভূঁইয়ারা লড়াই করেছি, 71 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 52 যুদ্ধ করেছি, 54 যুদ্ধ করেছি, তার আগে আমরা 91তেও আন্দোলন করেই আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এবং সর্বশেষ এই 24শে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন, এবং আরো 15 বছর যুক্ত করে আমরা কিন্তু চিরন্তর সংগ্রাম লড়াই করে গেছি। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ি দিয়ে টকবক টকবকে লাফিয়ে উঠতাম। এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয়। অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে 15 বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি। উই আর দ্য ডিকেইং লাইন, এবং আমাদেরকে নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই। তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকেই মোটিভেট করতে হবে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানেই তারা সফল হয়। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সেই রাত্রির কথা আমি কখনোই ভুলব না, ভোলা সম্ভব না। আপনারা সবাই ছিলেন,
এবং যখন আমি আপনার যখন আপনার বেরোচ্ছি তখন যে আক্রমণটা আমাকে করা হয়েছিল তখন আপনাদের অনেকে ইনজিওর্ডও হয়েছিলেন। আমি সারা জীবন আমার ব্যক্তিগতভাবে সেটাকে মনে রাখি এবং আই এম গ্রেটফুল ফর দ্যাট। আপনাদের কাছে আমি অনেকভাবেই ঋণী। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।